এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ ঘোষণা করল ভারত। সুখবর পেলেন শেখ হাসিনা। অবশেষে দুইটি কারণে পদত্যাগ করবেন তারেক রহমান। পদত্যাগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি। সহকর্মী আলমগীর স্বপনের রিপোর্ট। এই বর্তমান সরকার প্রধান অর্থাৎ বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি পদত্যাগ করে দেশে থাকতে পারবেন কিনা সেটাই অনিশ্চিত। প্রধানত দুইটা ইস্যুর মধ্য দিয়ে মূলত এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে। চাপের মুখে পড়ে হয়তোবা এই সরকারেরও পতনের একটা গুঞ্জন সব সেক্টরেই বিরাজ করছে। অনেকেই শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে, অনেকেই আওয়ামী লীগের নেতাদের কাছে ফোন করে করে ক্ষমা চাওয়া শুরু করেছে, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাওয়া শুরু করেছে। কেবল শুরু হয়েছে ভাই, শেখ হাসিনার পায়ে ধরতে হবে আপনার। গদিতে বসতে না বসতেই তারেক রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছেন পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কি আড়ালে বিশাল কোনো ফাঁদ পাতা হচ্ছে? আওয়ামী লীগ কি তবে ওপার থেকে নতুন কোনো গোপন ফন্দি আসছে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। অনেকেই শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে, অনেকেই আওয়ামী লীগের নেতাদের কাছে ফোন করে করে ক্ষমা চাওয়া শুরু করেছে, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাওয়া শুরু করেছে। কেবল শুরু হয়েছে ভাই, শেখ হাসিনার পায়ে ধরতে হবে আপনার। এই মুহূর্তে কেন সেই 96 সালের ঘটনাটা বা 96 সালের মতো একটা অবস্থা বা পদত্যাগ নেওয়ার একটা অবস্থা বর্তমান সরকারের উপরে কেন গুঞ্জন হচ্ছে সে বিষয়টা একটু আলোচনা করি। প্রধানত দুইটা ইস্যুর মধ্য দিয়েই মূলত এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে। একটা হলো দেশের অভ্যন্তরীণ একটা সমস্যা, আর একটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যে চাপ। এই দুইটা মানে চাপের মুখে পড়ে হয়তোবা এই সরকারেরও পতনের একটা গুঞ্জন সব সেক্টরেই বিরাজ করছে। চলুন সেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়টা। 1996 সালেও এই সংবিধানের দোহাই দিয়ে এবং দেশের জনগণের প্রত্যাশাকে ওভারকাম করে আওয়ামী লীগ বিহীন এককভাবে নির্বাচনের ব্যবস্থা করেছিল বেগম খালেদা জিয়া। ঠিক তেমনি 2026 সালের 12 ফেব্রুয়ারি এই আওয়ামী লীগকে বাদ দিয়ে এমনকি আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন থেকে মানে বিরতি রেখে এরপরে এই বিএনপি সরকার সেই মানে 96 কৌশলে তারা নির্বাচন করেছে। আবার নির্বাচনটা সেই ফেব্রুয়ারি মাসেই করেছেন। ফেব্রুয়ারি মাসের 12 ফেব্রুয়ারি সেই নির্বাচন করেছে। একদিকে 1996 সালে যেভাবে আন্দোলন সংগ্রামের মানে অবস্থা হয়েছিল, ঠিক সেদিক থেকে বর্তমান সময়ে কোনো দিক থেকে কম না, বরঞ্চ আরো এই সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কারণে আরো ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। আর সেই ভয়াবহ অবস্থা ধারণ করার সময় যে অবস্থা হয়েছে তাতে তৎকালীন সময় 1996 সালে বেগম খালেদা জিয়া পদত্যাগ করে দেশে থাকতে পেরেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন। কিন্তু এই বর্তমান সরকার প্রধান অর্থাৎ বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি পদত্যাগ করে দেশে থাকতে পারবেন কিনা সেটাই অনিশ্চিত এবং সেটার জন্য তিনি বিভিন্ন কৌশল ইতিমধ্যেই অবলম্বন করেছে। যাই হোক, এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা বিষয়গুলো আপনারা ভিডিও বড় হবে সংক্ষেপে বললাম। আর ইন্টারন্যাশনাল যে চাপটা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে চিঠি দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের এই নিষিদ্ধ প্রত্যাহার করতে বলা হয়েছে। এমনকি সারা বিশ্বের থেকেই চাপ প্রয়োগ করা হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে ফেলার। এমনকি ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশে বার কাউন্সিল যে নির্বাচন অর্থাৎ পেশাজীবী আইনজীবী সংগঠনের যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ কিছু জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠভাবে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার কারণে তারা আওয়ামী লীগের কোনো প্যানেল এমনকি সমর্থনকারীদেরকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে দেয়নি সেই বিষয়। এবং বাংলাদেশের এই ঢাকা 400 বছর আগের ঢাকা, যে ঢাকা জজ কোর্টের মানে সহজ ভাষা হলো প্রাণকেন্দ্র এবং সর্বোচ্চ আদালতের কাছাকাছি ঢাকা জজ কোর্ট, সেই ঢাকা জজ কোর্টের মতো একটা বিখ্যাত কোর্ট, সেই কোর্টে নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের কোনো সমর্থনকারীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেনি। সেখানে সেই আইনজীবীরা, সেই পেশাজীবী সংগঠন, সেই আইনজীবীরা তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। 66% আইনজীবীরা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেনি। আর এতেই মানে হিতে বিপরীত হয়েছে। প্রত্যেকটা সেক্টরে একটা মানে নতুন একটা সংকেত দিয়েছে পৃথিবীর ইতিহাসে। এই 450 বা 400 বছরের ঢাকায় বা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে এই প্রথম 66% ভোটাররা, আইনজীবীরা ভোট কেন্দ্রে যায়নি। এটা একটা ইতিহাস গড়েছে। আর সেই ইতিহাসকে কেন্দ্র করে সারা বিশ্বের একটা বড় আইনজীবী সংগঠন
ইউরোপ কান্ট্রি যে আইনজীবী এই সংগঠনগুলো 10 লক্ষ আইনজীবী, সেই 10 লক্ষ আইনজীবীর যে সংগঠন তার নাম হচ্ছে সিসিবি। আর এই সিসিবি এই সংগঠন থেকে এই বর্তমান সরকার প্রধান তারেক রহমানকে চিঠি দিয়েছেন যে এই দেশের সাংবাদিক সেক্টর, আইনজীবী এবং দেশের মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যুকে দাঁড় করিয়ে এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন। আর সেই চিঠিতে সকল সেক্টরই একটা উত্তেজনা বিরাজ করেছে। অপরদিকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে বাংলাদেশ এবং ভারত যে বিদ্বেষী স্লোগান ছিল ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, আমরা দেখেছি শাড়ি পরতে, আমরা দেখেছি চাদর পরতে, আমরা দেখেছি 7 সিস্টার দখল করার কথা বলা, আমরা দেখেছি চিকেন নেক স্বাধীন করবে, বিভিন্ন রকমের আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছি। তবে সেখানে নরেন্দ্র মোদীর দল বিজেপি, সেই বিজেপির সকল নেতা কর্মীরা তৎকালীন সময় থেকে অদ্য পর্যন্ত তারা বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আর আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই আমাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে, হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামে স্যালুট দিয়ে নিয়েছে। সেই বৈধ প্রধানমন্ত্রী তিনি আছেন, আর যারা আছেন তারা উগ্রবাদী, মৌলবাদী, দখলদারিত্ব। শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে প্রেরণ করা হবে। আর সেই বাংলাদেশে প্রেরণ করা হলে সেখানে ফুলেল মালা দিয়ে বরণ করতে হবে। সেরকমের এই বিজেপির নেতাকর্মীরা তখনকার সময় বক্তব্য দিয়েছেন। এমনকি তিনি বলেছেন একটা ফু দিলে এই আমাদের যে মানে এই ঢাকা, যদি আমরা ইচ্ছা করি ঢাকাকে দখল করতে 1 মিনিট সময় লাগবে না। যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন রকমের বলেছেন। সেই শুভেন্দু অধিকারী যিনি আওয়ামী লীগের পক্ষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষে, তিনি আরো বলেছেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পক্ষে যে মুক্তিযোদ্ধাদের যারা গলায় জুতোর মালা পরিয়েছেন তারা প্রস্তুত হন গোলাম আজমের মতো গলায় রশি পরার জন্য। সুতরাং প্রত্যেকের গলায় রশি পড়তে হবে। সেই যে বক্তব্য, সেই বক্তব্যের প্রধান ইস্যুগুলো সামনে এসে দাঁড়িয়েছে। বিজেপির এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন 23শে এপ্রিল এবং 30শে এপ্রিল, তখন এই নির্বাচন নিয়ে নানান জল্পনা কল্পনা এবং নানান ইস্যু দাঁড়িয়েছিল। আর সেই নানান ইস্যুর মধ্য দিয়ে এই বাংলাদেশের এখন যারা সরকারি দলে এবং বিরোধী দলে আছেন, তারা ক্ষমতাসীন দলগুলোতে যারা আছেন, তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি এখানে জয়লাভ করুক। কিন্তু অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ভোটার, তারা চেয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ শক্তি এবং ভারতের নরেন্দ্র মোদীর দল বিজেপি, শুভেন্দু অধিকারী যদি সেখানে জিতে তাহলে তাদের একটা ভালো অবস্থান হবে। আর সেই নির্বাচনের ফলাফল যখন একটু টের পাওয়া যাচ্ছিল যে মমতা ব্যানার্জি তিনি ফেল করতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সীমান্তে বিজিবির তৎপরতা এবং বিভিন্ন রকমের তারা সতর্কতা অবলম্বন করেছেন, যাতে বাংলাদেশে যে এই পশ্চিমবঙ্গে যে উগ্রবাদিত্ব আছে তাদেরকে পুষিন করা বা বিভিন্ন রকমের ষড়যন্ত্র হতে পারে সেটা আশঙ্কা এই বর্তমান সরকার করেছেন। অপরদিকে যখন এই বিজেপি মানে দল যখন বিজয়ী হয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী দল, নরেন্দ্র মোদীর দল যখন বিজয় হয়েছে, তখন বাংলাদেশের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আওয়ামী লীগের জন্য দুঃসময়, আওয়ামী লীগ একে এখন জুতার মালা পরিয়ে বাংলাদেশে পাঠাবে। আবার কেউ বলছেন, আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ঢাকায় ল্যান্ড করবেন এবং গণভবনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন। বিভিন্ন ইস্যু এখানে দাঁড়িয়েছে। যাই হোক, এই যে বহির্বিশ্বের চাপ এবং বাংলাদেশের সব মানে চতুর্মুখী যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত, যেখানে 3096 কিলোমিটার দৈর্ঘ্যের এই সীমান্ত, সেই সীমান্তের প্রতিবেশী যিনি বলা যায় সরকার প্রধান, সেই সরকার প্রধান হচ্ছেন শেখ হাসিনার লোক এবং তিনি শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় প্রেরণ করবে এবং নেতাকর্মীদেরকে এবং সাধারণ জনগণকে প্রস্তুত হতে বলেছেন, ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকতে বলেছেন। সেদিক থেকে হলেও এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের নতুন করে তাদের উত্থান হওয়ার ইঙ্গিত ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে। গদিতে বসতে না বসতেই তারেক রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছেন পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি একদম খোলাখুলিভাবে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন শেখ হাসিনাকে নাকি স্যালুট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, নয়তো এর ফলাফল মোটেও ভালো হবে না। তার এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই চারিদিকে রীতিমতো কাঁপুনি ধরানো অবস্থা তৈরি হয়েছে। সবেমাত্র তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন আর এতেই যেন এক বড় হুমকি দিয়ে বসলেন। তাহলে কি আড়ালে বিশাল কোনো ফাঁদ পাতা হচ্ছে? আওয়ামী লীগ কি তবে ওপার থেকে নতুন কোনো গোপন ফন্দি আটছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে শুভেন্দুর এই বড় বড় কথার পেছনের আসল রহস্য এবং তারেক সরকারের জন্য ওপার বাংলায় ঠিক কী ধরনের জাতাকল তৈরি হচ্ছে তার একদম ভেতরের খবর। পশ্চিম বাংলার রাজনীতিতে এবার এমন এক সংকট বা এমন এক ভুলবদল ঘটেছে যা অনেকেই যেন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। টানা 15 বছরের পুরনো হিসেব নিকেশ চুকিয়ে গদিতে বসেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি চেয়ারে বসার আগে যে বোমা ফাটিয়েছেন তা রীতিমতো সবার ঘাম ঝরিয়ে দিচ্ছে। বাংলাদেশের সদ্য এক বিশাল গণঅভ্যুত্থানের পর তারেক সাহেবের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। দেশের সব মানুষ যখন নতুন করে সবকিছু গুছিয়ে তোলার চেষ্টায় দিনরাত এক করে ফেলেছে, ঠিক তখনই ওপার বাংলা থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর উস্কানি। শুভেন্দু অত্যন্ত
অহংকার দেখিয়ে জানিয়ে দিয়েছেন তারেক সরকার নাকি একদমই বৈধ নয়, তার চোখে শেখ হাসিনাই হলেন আসল প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি এমনও হুঙ্কার দিয়েছেন খুব শীঘ্রই শেখ হাসিনাকে অনেক সম্মানের সাথে ঢাকা বিমানবন্দরে পা রাখবেন এবং তাকে একেবারে রাষ্ট্রীয় সেলুট করে বরণ করা হবে। পাশের দেশের একজন নেতার মুখে এমন কথা শোনার পর সবারই তো দাঁত কপাটি লাগার জোগাড়, তাই না? অনেকেই এই ঘটনাকে শুধু একটি সাধারণ ক্ষমতার বদল হিসেবে দেখছেন, কিন্তু যারা ভেতরের খবর রাখেন তারা জানেন এটি বাংলাদেশের জন্য রীতিমতো এক শনির দশা ডেকে আনতে পারে। গত 10 থেকে 12 বছর ধরে পশ্চিম বাংলার সাথে ঢাকার যে একটা নীরব বোঝাপড়া বা বিশ্বাসের জায়গা ছিল, তা এখন পুরোপুরিভাবেই ভেস্তে যেতে চলেছে। শুভেন্দু অধিকারীর মতো একজন উগ্র এবং মুসলমানদের দেখতে না পারা নেতার উত্থান তারেক সরকারের জন্য কিন্তু বিশাল বিপদের সংকেত। তিনি ক্ষমতায় আসার সাথে সাথেই যেন চারিদিক থেকে একটা বেসামাল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। অনেকেই মনে করছেন হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগ হয়তো নতুন করে শুভেন্দুকে কাজে লাগিয়ে বড় কোনো ছক কষতে চলেছেন বটে। এই মুহূর্তে ঢাকা এবং কলকাতার মাঝে যে সুসম্পর্কের জায়গা ছিল তা কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে। চারিদিক থেকে ধেয়ে আসছে এক গভীর অন্ধকারের পূর্বাভাস। মনে হচ্ছে যেন দুই দিকের মিষ্টি সম্পর্কের বিদায় ঘণ্টাটা বেজে চলল বলে। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বর্তমান এই নেতার তুলনা করলে ভেতরের আসল চিত্রটা আরো বেশি পরিষ্কার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যতই রাগী হন না কেন, তিনি কিন্তু একটা নির্দিষ্ট সীমানা বজায় রাখেন। তিস্তার পানির ন্যায্য হিসাব নিয়ে তিনি অনেক টালবাহানা করেছেন সত্য, কিন্তু বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কে বসবে আর কে বসবে না সেটা নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে কোনো কথা বলেননি, নাকও বলাননি। কারণ তিনি খুব ভালো করেই জানেন একজন প্রতিবেশীর জন্য এটা ন্যূনতম নিয়ম কানুন। কিন্তু শুভেন্দু অধিকারী সেই নিয়মের তোয়াক্কা না করে শুরুতেই চরম সীমা অতিক্রম করে ছেড়েছেন। তারেক রহমান কিভাবে দেশ চালাবেন বা কার সরকার বৈধ সেটি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার উদ্দেশ্য মোটেও সুবিধা নয়। এই আচরণ তারেক সাহেবের দলের জন্য রীতিমতো হাওয়া টাইট করে দেওয়ার মতো একটি স্পষ্ট বার্তা। একটি স্বাধীন দেশের ভেতরের বিষয় নিয়ে অন্য দেশের একটি প্রদেশের মুখ্যমন্ত্রীর এমন বেয়াদবি আন্তর্জাতিক নিয়মের একদমই বাহিরে। তারেক সরকার যখন এক বিশাল ছাত্র জনতার আন্দোলনের পর দেশের হালতা ধরেছে, তখন এই ধরনের উস্কানিমূলক কথা সরাসরি দেশের স্বাধীন পরিচয়ের ওপর বড়সড় ঝামেলা পাকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শুভেন্দু অধিকারীর এই অহংকার ভরা আচরণের পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ বা উস্কানি লুকিয়ে আছে। হয়তো তিনি মনে করছেন এমন চারিদিক থেকে চাপ সৃষ্টি করে তারেক রহমানকে দিশেহারা করে দেওয়া যায় কিনা, কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র কখনোই এমন খবরদারি মেনে নিতে পারে না। এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি হলো বাংলাদেশের স্বাধীন পরিচয়ের প্রতি সরাসরি বড় এক ধাক্কা। এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের বুকেও চরমভাবে রাগের জন্ম দিয়েছে। তারা চাইছে এই কথার যেন একটা কড়া জবাব দেওয়া হয়। এই রাজনৈতিক কাদা ছোড়াছড়ির প্রভাব শুধু বড় বড় নেতাদের মাঝেই আটকে থাকবে না, এর সবচেয়ে বড় ধাক্কাটা এসে পড়বে একদম সাধারণ মানুষের ঘাড়ে। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ভালো ডাক্তার দেখাতে, ব্যবসা করতে, ঘুরে বেড়ানোর জন্য কলকাতা বা চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমান। আর এই যাত্রার প্রধান রাস্তাই হলো পশ্চিম বাংলা। কিন্তু এখন যে ঝামেলার পরিবেশ তৈরি হচ্ছে, তাতে সাধারণ মানুষের কপালে চরম দুঃখ নেমে আসতে পারে। শুভেন্দু সরকারের আমলে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার নিয়মকানুন ইচ্ছাকৃতভাবে অত্যন্ত কঠিন এবং হয়রানিমূলকভাবে করে তোলা হয়। রোগীদের ফাইল আটকে দেওয়া, পর্যটকদের বর্ডারে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, পারাপারে নানা রকমের ঝামেলা তৈরি করা বাংলাদেশের টাকা পয়সার বাজারকে দুর্বল করার একটা বিশেষ ষড়যন্ত্র শুরু করতে পারে। কারণ শুভেন্দু সরকার চাইবে সব দিক থেকে চাপ বাড়িয়ে তারেক সরকারকে চরমভাবে বিপাকে ফেলতে। এই পরিস্থিতি বাস্তবে রূপ নিলে সাধারণ মানুষের বুক চাপড়ানো ছাড়া কিন্তু আর কোনো উপায়ই থাকবে না। তখন হয়তো বর্ডারে দাঁড়িয়ে মানুষের কেঁদে ভাসানোর অবস্থা হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও রীতিমতো খেল খতম হয়ে যাওয়ার মতো জোগাড় হতে হবে। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো বর্ডার বা সীমান্তের পরিস্থিতি। বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সীমান্তটি রয়েছে পশ্চিম বাংলার সাথেই। তাই এই সীমান্তের ওপারে যদি এমন এক চরম শত্রু ভাবাপন্ন নেতা বসে থাকেন, তবে যে কোনো সময় পরিস্থিতি কিন্তু হাতের বাহিরে চলে যেতে পারে নিশ্চিত। সীমান্ত দিয়ে কেনাবেচা থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীদের টহল সবকিছুতে একটা বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। আর যে একটা শান্তির জায়গা ছিল তা এখন পুরোপুরি উধাও হতে বসেছে। পুরো সীমান্ত এলাকা এখন চরম গরম এবং ঝামেলার জোনে পরিণত হওয়ার শঙ্কায় আছে। এর পাশাপাশি তিস্তা নদীর পানির ভবিষ্যৎ এখন একেবারে খাদের কিনারায় চলে আছে। শুভেন্দু অধিকারী হয়তো তিস্তার এই স্পর্শকাতর বিষয়টিকে নতুন করে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারেক সাহেবকে বিপদে ফেলার চেষ্টা করবেন। সবই নিয়ে একটা চরম উত্তেজনাকর এবং থমথমে পরিস্থিতি তৈরি হচ্ছে বলে পুরো বর্ডার এলাকায় জানা যায়। এটা যেন তারেক সরকারের জন্য একটা বিশাল ফাঁদ। শুধু তাই নয়, বর্ডার দিয়ে মালপত্র আসা যাওয়া যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তবে দেশের ভেতরে জিনিসপত্রের দাম কিন্তু হুহু করে বাড়বে। পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে প্রতিদিনের দরকারি জিনিসের জন্য আমরা অনেকেই কিন্তু ওপার বাংলার উপর ভরসা করি। আর সেই সুযোগটাই হয়তো এখন কাজে লাগাতে পারে এই সরকার। তারা হয়তো চাইবে ভাতের থালাতেও যেন
যেন টান পড়ে, মানুষ যেন কষ্টে পড়ে তারেক সরকারের উপর ক্ষেপে যায়। এই ধরনের নোংরা চাল চালতে তারা একটুও পিছুপা হবে না নিশ্চিত। সাধারণ মানুষকে ভাতে মারার এই নতুন খেলা শুরু হলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলেও তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটি কোনো সাধারণ ব্যাপার নয়, বরং মানুষের পেটে লাথি মারার একটি মারাত্মক চাল। আর এই গভীর ষড়যন্ত্রের শিকার হবে একদম খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। তাদের রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে গেলে পুরো দেশকে একটা দম বন্ধ করা অবস্থায় ফেলে দেওয়ার মাস্টার প্ল্যান হয়তো ইতিমধ্যেই ভেতরে ভেতরে সাজানো হচ্ছে। পুরো ঘটনা হিসেব করলে এটি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে পশ্চিম বাংলার এই ভোটের ফলাফল বাংলাদেশের জন্য ভালো কোনো খবর নিয়ে আসেনি, বরং এটি এক গভীর এবং দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার বিপদের চূড়ান্ত সংকেত। আমরা আরেকটা বিষয় খেয়াল করতে পারি, শেখ হাসিনার সরকারের পতনে মমতা ব্যানার্জির পদক্ষেপ কি ছিল বা অবস্থান কি ছিল। মমতা ব্যানার্জি সেই সময় বলেছিলেন যে বাংলাদেশে কেউ যদি রিফিউজি হয়ে বাংলার দরজা খটখট করে তিনি তাকে আশ্রয় দেবেন বলেছিলেন জুলাই আন্দোলনের সময়। আমরাও খবর রাখছি, ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে, আমরা দুঃখী। কিন্তু পরবর্তী সময়ে যখন শেখ হাসিনা সরকার পতন হলো, যখন নির্বিঘ্নে বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছিল, অনেক সাধারণ নারীদেরকে ধর্ষণ করা হচ্ছিল, তখন যখন বলা হলো তাকে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন অসহায়, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, আপনি কি আশ্রয় দেবেন কিনা, তখন তিনি বলে উঠলেন ওটা একটা আলাদা দেশ, আমি ওটা নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে পারি না। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। আপনি মন্তব্য করতে পারেন না, আবার জুলাই আন্দোলনে ঠিকই উস্কানি দিয়ে দিচ্ছেন। আপনি মন্তব্য করতে পারেন না ঠিক আছে, কিন্তু জুলাই আন্দোলনে ঠিকই উস্কানি দিয়ে দিচ্ছেন। বাহ, খুব সুন্দর। আপনি ওপেনলি বলছেন কেউ আপনার দরজায় এসে খটখটালে আপনি বর্ডার খুলে দিবেন, তাকে আশ্রয় দিবেন থাকার জন্য আপনার রাজ্যে। কিন্তু যখন আপনি ভোটের প্রচারণায় নামছেন তখন আবার আপনি বলছেন বাংলাদেশ থেকে যে সমস্ত লোক ঢুকছে এগুলো ঢুকাচ্ছে বিজেপি এবং বর্ডার কেন্দ্রীয় সরকারের অধীনে। বলুন, বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। অল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। বর্ডার যদি কেন্দ্রীয় সরকারের অধীনে হয় তার মানে বর্ডার খুলে দেওয়ার এখতিয়ার আপনার মধ্যে নাই, সেটা বিজেপি সরকারের অধীনে, যেহেতু সে কেন্দ্রীয় সরকার। তো বিজেপি সরকার যদি কেন্দ্রীয় সরকার হিসেবে বর্ডারের দায়িত্বে থাকে তাহলে আপনি কিভাবে জুলাই মাসে ওই রিফিউজিদেরকে আশ্রয় দেওয়ার উস্কানিটা দিতে পারেন? যেহেতু বর্ডারের দায়িত্ব আপনার না, তাহলে আপনি রিফিউজিদেরকে কিভাবে আশ্রয় দিতে পারেন? তাহলে আপনি এটা কিভাবে বলতে পারেন? তার মানে সরাসরি জুলাই আন্দোলনে মমতা ব্যানার্জির উস্কানি ছিল। আর এই উস্কানির ফাঁদে পড়ে বাংলাদেশের অনেক সাধারণ শিক্ষার্থী মিসগাইডেড হয়েছে, পুরো ওয়ার্ল্ডকে জানিয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে। আর তাদের এই মিস ইনফরমেশনের জন্য আমাদের মতো সাধারণ মানুষ পরবর্তী সময়ে ইউনূসের শাসনামলে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, জেল খেটেছে, দেশ ছেড়েছে। তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে ওই শফিকুর রহমানের মতো সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর হাতে। আর বাংলাদেশে এখন ঠিকা দেওয়া সরকার দিয়ে কোনো মতে গণতন্ত্র টিকিয়ে রাখা হয়েছে, যেটা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে দিনের পর দিন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এজন্যই সাধারণ মানুষ মমতা ব্যানার্জির এই পরাজয়ে খুশি। বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলছি, বাংলাদেশের আপামর জনতা মন থেকে মমতা ব্যানার্জির পরাজয়ে খুশি হয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।